আচ্ছা, সামার স্ল্যামে আমরা রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের মধ্যে ম্যাচ দেখতে চলেছি, আর এই ম্যাচে সেথ রলিন্স একটা জিনিসকে ব্যবহার করছে, যেটা হচ্ছে রোমান রেইন্স কখনো সেথ রলিন্সকে হারাতে পারেনি। আর রোমান রেইন্সের কেরিয়ারে একটাই আফসোস থাকার কথা, যেটা হচ্ছে সেথ রলিন্স প্রত্যেকবারই রোমান রেইন্সকে হারিয়ে দিয়েছে। তো এই জিনিসটাকে ব্যবহার করেই তাদের মধ্যে স্টোরি তৈরি করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সত্যি? কারণ আমিও দেখেছি তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বারবার বলো যে একটা রয়ের এপিসোডে তো সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়েছিল। তো পুরো ব্যাপারটা কি, কেন এই ইতিহাসটাকে মুছে ফেলা হয়েছে, আর কেন এইটাই মনে করা হয় যে সেথ রলিন্স রোমান রেইন্সকে প্রত্যেক ম্যাচে হারিয়ে দিয়েছে আর রোমান রেইন্স এখনো সেথ রলিন্সকে একবারও হারাতে পারেনি? সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। মানে পুরো সেথ রলিন্স আর রোমান রেইন্সের হেড টু হেড রেকর্ড কি, সেটা আজকে পুরো তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমাদের কনফিউশন না থাকে। তার সাথে সাথে সিএম পাঙ্ক আর কোডি রোডস, ভাই এরা কি করছে লাইভ ইভেন্টে? তো এদের একটা লজ্জাজনক ঘটনা আমি তোমাদের জানাতে চলেছি। আর এছাড়া কালকে রতে আমরা কী কী দেখতে চলেছি সেটা নিয়েও কথা হবে, আর তার সাথে আরও কিছু কথা হবে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সেথ রলিন্স আর রোমান রেইন্সের হেড টু হেড রেকর্ডকে নিয়ে কথা বলা যাক। তো এই যে সেথ রলিন্স রোমান রেইন্সকে বারবার বলে যে রোমান রেইন্স নাকি কখনো সেথ রলিন্সকে হারাতে পারেনি, এই কথাটা কি সত্যি? তো যদি আমি তোমাদের বলি যে এই কথাটা একদমই সত্যি না, আর তোমরা তো আমাকে একটা ম্যাচের কথা বলো, আমি তোমাদেরকে দুটো ম্যাচ এমন দেখাতে পারি যেখানে রোমান রেইন্স সেথ রলিন্সকে ক্লিন হারিয়ে রেখেছে। তো চলো সেই ম্যাচগুলোর কথাই বলা যাক, মানে প্রত্যেকটা ম্যাচের কথাই বলা যাক যেখানে যেখানে রোমান রেইন্স আর সেথ রলিন্স মুখোমুখি হয়েছিল। তো রোমান রেইন্স আর সেথ রলিন্স, ফর্মার শিল্ড ব্রাদার, এরা প্রথমবারের জন্য যদি কোনো ম্যাচে 1-on-1 মুখোমুখি হয়ে থাকে তো সেইটা ছিল 2014 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখের একটা মানডে নাইট রয়ের এপিসোড, যেখানে তাদের মধ্যে একটা ম্যাচ হয়েছিল, যেই ম্যাচে রোমান রেইন্স সেথ রলিন্সকে একটা স্পিয়ার দিয়ে ক্লিন হারিয়েছিল। মানে রোমান রেইন্স আর সেথ রলিন্সের মধ্যে প্রথম যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচেই রোমান রেইন্স সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছিল। কিন্তু সেটা ছিল রোমান রেইন্সের শিল্ডের ব্রেকআপের পর, মানে সেই সময়কার ফেজ, যেই সময় রোমান রেইন্স ও ডাব্লিউডাব্লিউইতে একদমই নতুন ছিল। তারপর 2015 সালের মার্চ মাসের 2 তারিখে মানডে নাইট রয়ের এপিসোডে আবার রোমান রেইন্স আর সেথ রলিন্স মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচে সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়ে দিয়েছিল ভিয়া পিনফল, কারণ সেই সময় যেহেতু সেথ রলিন্সের হিল ক্যারেক্টার চলছিল, তাই সেথ রলিন্সের কাছে ব্যাকআপে অনেক সাপোর্ট ছিল। তো তাদের সাহায্য নিয়ে রোমান রেইন্সকে সেথ রলিন্স পিনফলের মাধ্যমে, রোল আপ করে পিনফলের মাধ্যমে হারিয়ে দিয়েছিল। এরপর 2015 সালেরই জুলাই মাসের 2 তারিখে রোমান রেইন্স আর সেথ রলিন্স আবার 1-on-1 ম্যাচে মুখোমুখি হয়, যেটা ছিল ডাব্লিউডাব্লিউইর স্ম্যাকডাউনের একটা এপিসোড। আর সেই ম্যাচও ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে সেথ রলিন্স ম্যাচটা জিতে যায়, কারণ এই ম্যাচের শেষে সেথ রলিন্সের যে জে সিকিউরিটি ছিল তারা ইনভলভ হয়েছিল। এবার এরই মাঝে পড়েছিল রাসেলমেনিয়া 31 সে আইকনিক ক্যাসিন আমরা কেই বা ভুলতে পারি, যেখানে রোমান রেইন্স আর ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হচ্ছিল। আর সেই ম্যাচের একদম শেষে সেথ রলিন্স এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিল, আর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে রোমান রেইন্সকে পিন করেই হয়ে গেছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, যেটাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন বলা হয় ডাব্লিউডাব্লিউইর হিস্ট্রির। তো সেইখানেও সেথ রলিন্সের অপারেন্ট ছিল। তারপর জুন 19, 2016-তে যে মানি ইন দ্য ব্যাংক প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছিল, যেটা একটা জিনিসের জন্য মনে রাখা হয় যে এই মানি ইন দ্য ব্যাংকে 3 জন শিল্ড ব্রাদারই ডাব্লিউডাব্লিউইর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। রোমান রেইন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ঢুকেছিল, আর সে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল সেথ রলিন্সের এগেনস্টে। আর সেই ম্যাচে সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়ে দিয়ে হয়ে গেছিল ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর তারপর যেহেতু সেই মানি ইন দ্য ব্যাংক ইভেন্টে ডিন অ্যাম্ব্রোস মানি ইন দ্য ব্যাংক উইনার হয়েছিল, তাই এই ম্যাচের একদম শেষের দিকে যখন সেথ রলিন্স সেলিব্রেট করছিল, তখন ডিন অ্যাম্ব্রোস এসে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করেছিল। মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে সেথ রলিন্সকে হারিয়ে হয়ে গেছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো এইভাবে রোমান রেইন্স চ্যাম্পিয়ন হয়ে ঢুকেছিল, সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর ডিন অ্যাম্ব্রোস সেথ রলিন্সের উপর মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে চ্যাম্পিয়ন হয়েছিল। মানে শিল্ডের 3 জন ব্রাদার, মানে 3 জন ভাই বা 3 জন মেম্বারই একই রাতে ডাব্লিউডাব্লিউইর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল। তো এরপর জুন 20, 2016 এই দিন ডাব্লিউডাব্লিউই রয়ের এপিসোডে একটা নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হয়েছিল, যে ডিন অ্যাম্ব্রোসকে কে ফেস করবে এরপর। তো সেইখানে আমরা দেখেছিলাম রোমান রেইন্স আর সেথ রলিন্স আবার মুখোমুখি হয়েছিল, আর এই ম্যাচের কোনো রেজাল্টই বেরোয়নি। এই ম্যাচে দুজনই ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হেরে গেছিল, কারণ তারা দুজনই কাউন্ট আউটের মাধ্যমে হেরে গেছিলো। মানে যখন রেফারি 10 কাউন্ট করে ফেলেছিল তখন তারা রিংয়ের বাইরে ছিল। এইভাবে দুজনই হেরে গেছিলো বা ম্যাচটা ড্র হয়ে গেছিলো।
এরপর 2017 সালের মে মাসের 29 তারিখে যে মানডে নাইট রয়ের এপিসোডটা হয়েছিল, সেইখানে রোমান রিংস আর সেথ রলিন্স আবার মুখোমুখি হয়েছিল। আর এই এপিসোডটার কথাই তোমরা সবাই বলো, যেইখানে রোমান রিংস সেথ রলিন্সকে হারিয়ে দিয়েছিল। হ্যাঁ, এই এপিসোডটার কথাই তোমরা সবাই কমেন্ট করে বলো যে এই রতে তো রোমান রিংস সেথ রলিন্সকে হারিয়েছিল। হ্যাঁ, এই ম্যাচে রোমান রিংস সেথ রলিন্সকে পিন করে দিয়েছিল, ক্লিয়ার পিন করে দিয়েছিল এটা স্পিয়ার মারার পর। তো এইখানে সেথ রলিন্স রোমান রিংসের কাছে হেরেছিল আবার 2 নম্বর বারের জন্য। তারপর আবার ফেব্রুয়ারি মাসের 19 তারিখে 2018 সালে ডাব্লিউডাব্লিউইর মানডে নাইট রয়ের এপিসোডে একটা গন্টলেট ম্যাচ হচ্ছিল, আর সেই ম্যাচেও সেথ রলিন্স আর রোমান রিংস মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচেও সেথ রলিন্সের কাছে রোমান রিংস হেরে গেছিল। আর এই রাতটা তো সেথ রলিন্সের জন্য আরও মেমোরেবল ছিল, কারণ সেম গন্টলেট ম্যাচে সেথ রলিন্স জন সিনাকেও হারিয়ে দিয়েছিল। মানে একই রাতে একই ম্যাচে সেথ রলিন্স রোমান রিংস আর জন সিনা দুজনকেই হারিয়ে দিয়েছিল। এরপর এই ঘটনাটার পর আরও কিছু মাস পরে, মানে 2019 সালের অক্টোবর মাসের 11 তারিখে যখন ডাব্লিউডাব্লিউতে ড্রাফট হচ্ছিল, তখন ব্র্যান্ড সুপ্রিমেসির জন্য রোমান রিংস আর সেথ রলিন্স আবার একটা ম্যাচে মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচেও সেথ রলিন্স জিতে গেছিল ভিয়া ডিসকোয়ালিফিকেশন, কারণ সেই ম্যাচের মাঝখানে আমাদের গ্রেট ব্রে হোয়াইট মানে দ্য ফিন্ড, সে ইন্টারফেয়ার করেছিল, রিংয়ের ভেতর থেকে বেরিয়ে এসেছিল, সেথ রলিন্সকে অ্যাটাক করে দিয়েছিল। আর সেই কারণে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে সেথ রলিন্স এই ম্যাচটা জিতে গেছিল। আর লাস্ট টাইমের জন্য 2022 সালে জানুয়ারি মাসের 29 তারিখে যে রয়্যাল রাম্বল প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছিল, যেখানে আমাদের ট্রাইবাল চিফ চলে এসেছিল, সেইখানে রোমান রিংস আর সেথ রলিন্স আবার মুখোমুখি হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে, যেখানে আমরা দেখেছিলাম সেথ রলিন্স তার সেই শিল্ডের গিয়ার পরে রোমান রিংসের সামনে চলে এসেছিল। আর সেখানেও রোমান রিংস লাস্টের দিকে পাগল হয়ে গেছিল। রোমান রিংস তার যে সাবমিশন হোল্ড সেটা সেথ রলিন্সের উপর অ্যাপ্লাই করে আর ছাড়তে চায়নি। আর সেই ম্যাচেও ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে সেথ রলিন্স রোমান রিংসকে হারিয়ে দিয়েছিল, বা সেথ রলিন্স জিতে গেছিল। আর সেই ম্যাচেও রোমান রিংসের নামের আগে হার এসেছিল। আর এইটাই ছিল পুরো ট্রাইবাল চিফ এরা একমাত্র সুপারস্টার যার এগেনস্টে রোমান রিংস হেরেছিল 1-on-1 ম্যাচে কোডি রোডসের কাছে হারার আগে। তো এইভাবে রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যে যতগুলো ওভারঅল ম্যাচ হয়েছে, মানে 7টা ম্যাচ আমি তোমাদেরকে বললাম, এই 7টা ম্যাচে সেথ রলিন্স জিতেছে 5 বার, রোমান রিংস জিতেছে 2 বার। তো সেথ রলিন্সের সবসময় আপার হ্যান্ড আছে, কিন্তু এই যে রোমান রিংস 2 বার জিতেছে, এটাকে কেন হিস্ট্রি থেকে মুছে ফেলা হয়েছে? তো বললাম প্রথম জিতটা তো এসেছিল রোমান রিংসের সেই শিল্ডের ক্যারেক্টারের সময়। তো সেই মানে শিল্ডের ব্রেকআপের পর রোমান রিংস যখন সবে ডাব্লিউডাব্লিউতে বড় সুপারস্টার হওয়া শুরু করেছিল, তাই সেই জিনিসটাকে তো একদমই এখন আর ডাব্লিউডাব্লিউ মেনশন করতে চায় না। তো সেইটাকে মুছে ফেলা হয়েছে। আর রয়ের যে এপিসোডে সেথ রলিন্সকে রোমান রিংস হারিয়েছিল, সেটাকেও এই কারণে মুছে ফেলা হয়েছে, কারণ সেই সময় রোমান রিংসের বিগ ডগ ক্যারেক্টারটা চলছিল। আর রোমান রিংস নিজেই কোনো একটা ইন্টারভিউতে বলেছিল যে রোমান রিংস তার বিগ ডগ ক্যারেক্টারটাকে একদমই পছন্দ করে না, যদিও এই বিগ ডগ ক্যারেক্টারটার জন্যই ভারত আর বাংলাদেশ বা এশিয়াটিক কান্ট্রিতে রোমান রিংস এত বড় সুপারস্টার হতে পেরেছিল। কিন্তু পার্সোনালি রোমান রিংস এই ক্যারেক্টারটাকে পছন্দ করে না। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ এখন এই ম্যাচটার কথাও আর মেনশন করে না। আর যেমন আমি তোমাদেরকে পুরো মানে এই যে হেড টু হেড রেকর্ডটাই বললাম, যে যতগুলো বড় বড় অপরচুনিটি ছিল যেখানে যেখানে কিনা চ্যাম্পিয়নশিপ ইনভলভ ছিল, প্রত্যেকটা ম্যাচেই সেথ রলিন্সেরই আপার হ্যান্ড থেকেছে, আর সেথ রলিন্সই রোমান রিংসকে হারিয়েছে। আর সেই কারণেই সেথ রলিন্স বলে যে যখনই বড় অপরচুনিটি এসেছে বা বড় ম্যাচ এসেছে, তখন রোমান রিংস সেথ রলিন্সকে এখনও হারাতে পারেনি। আর এই কারণেই সেথ রলিন্সের এগেনস্টে রোমান রিংসের রেকর্ডকে এখনও 0ই মনে করা হয়। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম যে কেন সেথ রলিন্সকে 2 বার হারানোর পরেও এটাই বলা হয় যে রোমান রিংস এখনও একবারও সেথ রলিন্সকে 1-on-1 ম্যাচে হারাতে পারেনি। বাকি তোমাদের যদি এখনও বিশ্বাস না হয়ে থাকে, তো স্ক্রিনে এই সময় তোমরা প্রত্যেকটা ম্যাচের স্ট্যাট দেখতে পাচ্ছ, যেটা তোমরা একবার ভেরিফাই করে নিতে পারো। আর এই স্ট্যাটটা তোমরাও খুব সহজে পেয়ে যাবে ইউজিং এআই। এবার এআই ইউজের কথা যখন বলাই হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ অনেক এআই এর ব্যবহার করছে তাদের ম্যাচ কার্ড গ্রাফিক্সে বা বিভিন্ন জায়গায় তারা এআই এর ব্যবহার করছে। এমনকি এরকমও কানাঘুষো শোনা যায় যে ডাব্লিউডাব্লিউ নাকি তাদের স্টোরি লাইনও এআই এর মাধ্যমে লিখছে। তো এইসব ব্যাপারে ডাব্লিউডাব্লিউ অ্যাওয়ার্ড আছে। আর এরকম জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ জানে যে ইন্টারনেটে কী সব কথা চলছে ডাব্লিউডাব্লিউর এআই ব্যবহার নিয়ে। যেমন রিসেন্টলি আমি যদি বলি, এই যে সামার স্ল্যামের গ্রাফিক্সগুলো ডাব্লিউডাব্লিউ বানিয়েছে, এখানেও ডাব্লিউডাব্লিউ কিছু জায়গায় এআই এর ব্যবহার করেছে। যেমন তোমরা গান্থার
ভার্সেস নিকোলডিসের যে গ্রাফিক্সটা বানিয়েছে, এখানে নিকোলডিসের মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ক্লিয়ারলি ডাব্লিউডাব্লিউ এআই ব্যবহার করেছে। এছাড়া ফিন ব্যালার ভার্সেস স্যামি জানের যে ম্যাচটা হতে চলেছে সেখানেও যদি ফিন ব্যালারের রেন্ডারটাকে দেখা হয় সেটা দেখেও বোঝা যাচ্ছে যে এখানে ডাব্লিউডাব্লিউ এআই এর ব্যবহার করেছে। আর এইভাবে বিভিন্ন ম্যাচ কার্ড গ্রাফিক্সে ডাব্লিউডাব্লিউ এআইকে ব্যবহার করছে। আর ডাব্লিউডাব্লিউ সেটা জানে, ডাব্লিউডাব্লিউ বলেছে যে তারা শুনতে পাচ্ছে যে ফ্যান্সরা এটা নিয়ে হয়তো খুব একটা হ্যাপি না, যে ডাব্লিউডাব্লিউতে এত বড় বড় মানে ব্যাকস্টেজের এমপ্লয়ি থাকা সত্ত্বেও তারা এআইকে এত কেন ব্যবহার করছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনও এআইকে ব্যবহার করবে, যেহেতু যুগ পাল্টাচ্ছে আর বর্তমান যুগে এআই এর ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ ভবিষ্যতেও এআই এর ব্যবহার করবে। ফ্যান্সরা যেমনই রিয়াকশন দিক না কেন, এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ এআই এর ব্যবহার বন্ধ করবে না বা বন্ধ করার কথা ভাবছেও না। এইটাই ডাব্লিউডাব্লিউ তরফ থেকে স্টেটমেন্ট এসেছে। তাই যারা ভাবছো যে এরকম ফ্যান্সরা ব্যাকলেস দিলে ডাব্লিউডাব্লিউ এআই এর ব্যবহার করা বন্ধ করে দেবে, সেরকম একদমই হবে না। আমি তো তোমাদেরকেও বলবো যে যুগের সাথে পাল্টানো দরকার। তোমরাও এখন এআই এর সুব্যবহার করতে পারো, বলবো না খারাপ কাজে ব্যবহার করো, কিন্তু সুব্যবহার করে নিজেদের জীবনকে আরও সহজ আর আরও বেশি উন্নত বানাতে পারো। আর তোমাদের সুবিধার্থে তোমরা এআইকে ব্যবহার করতে পারো। আমিও তোমাদের এই পরামর্শই দেবো। নেক্সট কথা বলা যাক জন সিনা ক্লাসিক টুর্নামেন্টের। তো এই বছরের ব্যাকল্যাশে আমরা জন সিনাকে দেখতে পেয়েছিলাম, যেখানে জন সিনার কিছু একটা অ্যানাউন্স করার কথা ছিল বা অ্যানাউন্স করতে আসার কথা ছিল, আর সবাই ভেবেছিল সেটা ক্লাব ডাব্লিউডাব্লিউ রিলেটেড হবে। কিন্তু জন সিনা এসে যেটা অ্যানাউন্স করেছিল সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট, যেটা হচ্ছে জন সিনা ক্লাসিক টুর্নামেন্ট, যেখানে জন সিনা অনেক কথাই বলেছিল যে কীভাবে টুর্নামেন্টটা চলবে, কী হবে না হবে, সেটা নিয়ে তো কথা বলেছি আমি অলরেডি। কিন্তু এই টুর্নামেন্টটা কবে থেকে শুরু হতে পারে সেটা নিয়েও একটা আপডেট এসেছে, যেটা হচ্ছে জানা যাচ্ছে যে যেমন টাইমে জন সিনা আগের বছর রিটায়ার হয়েছিল, মানে বছরের শেষের দিকে, সেরকমই এই বছরের শেষের দিকেই হয়তো এই টুর্নামেন্টটাকেও শুরু করা হবে। মানে অ্যানাউন্সমেন্ট তো ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশে করে দিয়েছিল, কিন্তু এখন এই টুর্নামেন্টটা কীভাবে করা হবে বা কী প্ল্যান হবে টুর্নামেন্টের বা কীভাবে কী ঘটবে টুর্নামেন্টে, সেগুলো কিছুই ডাব্লিউডাব্লিউ এখনও ভাবতে পারেনি। এখনও কাজ চলছে এই টুর্নামেন্টের প্রসেসটা নিয়ে, যে কীভাবে এই টুর্নামেন্টটাকে আর কি মানে করানো যেতে পারে বা করানো হবে। তো সেটা নিয়ে এখনও ভাবনা চিন্তা চলছে, আর সেটা যখন ফাইনালাইজ হবে এই বছরের শেষের দিকেই আমরা জন সিনা ক্লাসিক টুর্নামেন্ট দেখতে পাবো, যেটা এখনও অবধি এখনকার আপডেট থেকে জানা যাচ্ছে। মানে ডাব্লিউডাব্লিউ তাড়াহুড়ো করে অ্যানাউন্সমেন্ট তো করে দিয়েছিল, কিন্তু কীভাবে টুর্নামেন্টটা করাবে সেটাই এখনও ডাব্লিউডাব্লিউ ভালো করে বুঝতে পারেনি। আর সেই কারণে আমরা দেখেছিলাম জন সিনা যখন টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট করেছিল, সেখানেও জন সিনার কথার মাঝখানে অনেক কিছু ছিল যেটা আর কি সেন্স বানাচ্ছিল না। তো এটাই হয় যখন তাড়াহুড়ো করে অ্যানাউন্সমেন্টটা করে দাও কিন্তু মাথায় কোনো প্ল্যান থাকে না। কিন্তু যাই হোক না কেন, এই বছরের শেষের দিকে আশা করা যাচ্ছে যে জন সিনা ক্লাসিক টুর্নামেন্ট আমরা দেখতে পেয়ে যাব। তো ডাব্লিউডাব্লিউর তো লজ্জা লাগা দরকারই, কিন্তু তার থেকে বেশি লজ্জা লাগা দরকার আমাদের কারেন্ট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, আর ফর্মার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের। কেন জানো? দেখো, তোমরা হয়তো সিএম পাঙ্ক আর কোডি রোডসের ফ্যান হতেই পারো, আর আমি যেহেতু রোমান রিংসকে নিয়ে একটু মাঝে মাঝে বেশি কথা বলি, বা আমি যেহেতু রোমান রিংসকে ভালোবাসি বা রোমান রিংসের আমি ফ্যান, এটা আমি তো মানে বারবারই বলেছি। তো সেই কারণে অনেক সময় আমাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু আমি তো বলবো আমি গর্বিত যে আমি এমন একজনের ফ্যান যাকে দেখে লেজিট চ্যাম্পিয়ন বলে মনে হয়। সে এই ধরনের কোনো হাবভাব করে না বা এই ধরনের কিছু মানে কোনো লাইভ ইভেন্ট বা কোথাও গিয়ে করে না। কারণ সিএম পাঙ্ক আর কোডি রোডস রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ একটা লাইভ ইভেন্ট হচ্ছিল, সেখানে কি করেছে শুনবে কি দেখেই না, আমি ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো রিসেন্টলি ড্যান হজন মানে বিভিন্ন লাইভ ইভেন্টে কোডি রোডস আর সিএম পাঙ্কের মাঝখানে আসছে, মানে যেহেতু তাদের মধ্যে সামার স্ল্যামে ম্যাচ হবে তাই তাদের মধ্যে একটু ইন্টেন্সিটি দেখানোর চেষ্টা করা হয়। আর তখন যেহেতু ডাব্লিউডাব্লিউ লাইভ ইভেন্ট, তাই ড্যান হজন মাঝে মাঝেই মাঝখানে চলে আসে, কখনো টাওয়াল পরে কখনো নর্মাল, যেহেতু ড্যান হজন দুজনেরই বন্ধু, আর তাদেরকে আর কি সামলানোর চেষ্টা করে। তো রিসেন্টলিও একটা লাইভ ইভেন্টে এরকমই কোডি রোডস আর সিএম পাঙ্কের মধ্যে কিছু একটা হচ্ছিল, যার মাঝখানে ড্যান হজন এসেছিল। আর সেই সময় সিএম পাঙ্ক লিটারেলি ড্যান হজনকে কিস করেছে অন লিপ, মানে ঠোঁটে, ড্যান হজনের ঠোঁটে চুমু। ভাই, এর থেকে ক্রিঞ্জ জিনিস আর কি হতে পারে? মানে একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন সে লাইভ ইভেন্টে গিয়ে ড্যান হজনকে চুমু খাচ্ছে, তাও ঠোঁটে। মানে ঠিক আছে, হতে পারে, আমি কোনো কমিউনিটির এগেনস্টে কিছু বলছি না, হতেই পারে একটা ছেলেকে পছন্দ হতেই পারে, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু সিএম পাঙ্ক তো ভাই সেই টাইপের না, তো ড্যান হজন। বা ড্যান হজনের ক্যারেক্টারটা যেহেতু ফানি ক্যারেক্টার, তবু ড্যান হজনের ক্যারেক্টারে একবারের জন্য ধরে নেওয়া যায়। কিন্তু সিএম পাঙ্ক এই হচ্ছে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর সিএম পাঙ্ক তো সিএম পাঙ্ক। কোডি রোডস সেও ছাড়েনি, সেও সেম ড্যান হজনকে খেয়ে নিয়েছে, পুরো ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু। মানে একজন আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, একজন সামার স্ল্যামে তাকে চ্যালেঞ্জ করতে চলেছে, আর এই দুজন মিলে লাইভ ইভেন্টে এই ধরনের জিনিসপত্র করছে। এবার ভাই, এই ধরনের জিনিসপত্রকে কেউ দয়া করে ডিফেন্ড করতে এসো না,
আমার চোখে তো এটা একদমই ক্রিঞ্জ, মানে বিশেষ করে সিএম পাঙ্ক আর কোডি রোডসের কাছ থেকে তো মিনিমাম এটা আশা করা যায় না। আর তবু যদি তারা এই ধরনের হাবভাব করে, মানছি লাইভ ইভেন্ট ছিল, কিন্তু লাইভ ইভেন্টটা হলো, এখন তো পৃথিবী উন্নত হয়েছে, এখন তো সেই সব ফুটেজ সবার সামনে চলেই আসে কোথাও না কোথাও থেকে। তো এটা কি ছিল ভাই? যেমন বললাম, ড্যান হজেন যেহেতু একটা কমেডি ক্যারেক্টার, ড্যান হজেন এটা করেছে, ড্যান হজেনের ক্যারেক্টারে মানিয়ে যাবে। এটা যদি আর্ট ট্রুথ করতো আমি তবু কোনো কমপ্লেন করতাম না, যে ঠিক আছে আর্ট ট্রুথের ক্যারেক্টারও সেটা মানিয়ে যায়, যেহেতু তারা কমেডিক ক্যারেক্টার। কিন্তু একজন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে এইসব করছে, আর একজন তারই চ্যালেঞ্জার হয়ে সেও এইসবে অংশগ্রহণ করছে। তো আমার সত্যি আর কিছু বলার নেই। আমি তো বলবো আমি গর্বিত যে আমি এদের থেকে বেশি রোমান রিডেন্সকে সাপোর্ট করি। আর অ্যাজ আ চ্যাম্পিয়ন এই ঘটনাটার পর তো আমি এটা গর্বের সাথে বলতে পারি, রোমান রিডেন্স এদের থেকে অনেক 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 এগিয়ে আছে। আর একজন চ্যাম্পিয়নের অ্যাটিটিউড যেমন হওয়া দরকার সেটা আমরা রোমান রিডেন্সকে দেখেই শিখতে পারি। এই সিএম পাঙ্ককে দেখে তো অন্তত শিখতে পারি না, না তো কোডি রোডসকে দেখে শিখতে পারি। যাদের কথাটা খারাপ লাগছে, খারাপ লাগতেই পারে, কিন্তু এটাই বাস্তব, এটা অন্তত আমার ওপিনিয়ন। তোমাদের এই বিষয়টা নিয়ে ওপিনিয়ন কি? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। যাই হোক না কেন, বাকি কথা বলা যাক, মানে ভিডিওটা শেষ করতে করতে একটু ভালো মুডেই শেষ করি, বেশি রাগারাগি হয়ে গেল। তো কালকের রতে কী কী হবে সেটা তোমাদের একবার বলে রাখি। তো কালকের রতে আমরা রে মিস্ট্রিও ভার্সেস ইথান পেজের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। এছাড়া জীবন ইভেন্টস ভার্সেস রুসেভের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। কালকের রতে ভিজন ভার্সেস আলফা একাডেমির মধ্যেও একটা ম্যাচ হতে চলেছে, যেই ম্যাচটাকে আমি ভেবেছিলাম হয়তো সামার স্ল্যামে করানো যেতে পারে, কিন্তু কালকে সেটা রয়্যাল এপিসোডেই হতে চলেছে। তো দেখা যাক সেই ম্যাচে কী হয়। এছাড়া আমরা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সোল রুকা ভার্সেস রাকেল রড্রিগেজের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। তাছাড়া জো হেনরি আর ড্যান হজেন, এই ড্যান হজেনের এই জিনিসপত্র করার পরেও, যাই হোক না কেন বাদ দিই, জো হেনরি আর ড্যান হজেনের একটা কনসার্ট হতে চলেছে কালকে রয়ের এপিসোডে। এছাড়া ট্রিপল এইচ কালকে রয়ের এপিসোডে উপস্থিত থাকবে, কারণ কালকে ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে একটা ওয়ে ইনের একটা আর কি সেগমেন্ট হতে চলেছে, মানে যেখানে তাদের ওজন মাপা হবে, যেমন আমরা প্রত্যেকটা বক্সিং ম্যাচ বা প্রত্যেকটা ইউএফসি ম্যাচের আগে দেখি যে একটা ওয়ে ইন করা হয়, যেখানে তাদের ওজন ফোজন মাপা হয় আর কি, সেরকম একটা সেগমেন্ট কালকে হতে চলেছে ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে। আর রোমান রিংস আর সেথ রলিন্স কালকে সামার স্ল্যামের আগে ফাইনাল টাইমের জন্য, মানে শেষবারের জন্য ফেস টু ফেস আসতে চলেছে। তো তাদের মধ্যেও বড় কিছুই আমরা আশা করতে পারি। তো এইসব জিনিসপত্রই কালকের মানডে নাইট রতে আমরা দেখতে পাবো। তাই রকে একদম মিস করো না, র দেখার জন্য অবশ্যই প্রস্তুত থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটায় অবশ্যই এটা লাইক করে দিয়ে, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউতে ফিরছে কিনা সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে একবার চেক আউট করো। আর হ্যাঁ, তোমরা এইসব বিষয়, বিশেষ করে এই ড্যান হজেন সিএম পাঙ্ক আর কোডি রোডসের বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশনে, তো সেখান থেকে পারলে ফলো করে আসতে পারো। ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে হাইপ করতে পারো। সপ্তাহের শুরুর দিন বা প্রথম দিন হাইপ পয়েন্ট আশা করি বেঁচে থাকবে। আর যেমন বললাম, তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।